ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা টাইটেল দেওয়া শিখেছিলাম একটা ওয়েবসাইটের। আজকে আমরা শিখব কি করে ওয়েবসাইটের হেডিং আর প্যারাগ্রাফ দেওয়া যায়। এটা জানার জন্য আমরা সরাসরি চলে যাব গুগলে এবং গিয়ে সার্চ দিলাম এই যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিখে। দেন দেখেন এই যে কিছু কিছু টেক্সট চলে আসছে। দেখেন এই টেক্সটটা কিন্তু ছোট, এটার ফন্ট সাইজ ছোট, বাট এইটা দেখেন এটার ফন্ট সাইজ কিন্তু অনেকটাই বড়। আর এটাও খেয়াল করেন যে এই টুকের মিনিং বিয়ার করে এই যে বড় যেটা, এইটা দ্যাটস মিন এইটা হলো আমাদের হেডিং আর এইটা হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সমস্ত কন্টেন্টের মিনিং বিয়ার করে হেডিং। ওকে, তাহলে আমরা আগের দিন আরো একটা কথা বলেছিলাম যে আমাদের সমস্ত কিছু এই যে এই ডিসপ্লেতে এই সাদা অংশ যেটুক আছে এইটুকের ভিতর যা যা লেখা থাকবে বা যা যা থাকবে সবকিছু কিন্তু আমাদের এই যে এই বডি ট্যাগের ভিতর থাকবে। আর টাইটেলের ভিতর থাকবে, মানে টাইটেল না সরি, হেডের ভিতর থাকবে টাইটেল, দেন সিএসএস এর সাথে যেসব লিংক করা থাকবে সেইগুলো। ওকে, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো, ওটা নিয়ে ভাবার কিছুই নেই। এখন আমরা আসি বডির ভিতর, তাহলে কি থাকবে? হেডিং আর হলো প্যারাগ্রাফ। এখন হেডিং আমরা লিখবো কি করে? হেডিং এর জন্য আমাদের 6টা ট্যাগ আছে: H1, H2, H3, H4, H5 and H6। এখন এই 6টা ট্যাগের কাজ কি? ধরেন আপনার একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন নিশ্চয়ই বড় থাকবে সেটা হেডিং, কোনো কোনো জায়গায় ছোট থাকবে হেডিং। সবকটার তো ফন্ট সাইজ সেম হবে না। এখন এই ফন্ট সাইজ ডিফারেন্ট করার জন্য আপনাদেরকে 6 রকমের হেডিং দেওয়া আছে, যার ভিতরে H1 সব থেকে বড় এবং H6 সব থেকে ছোট। মানে H1 বড়, দেন H2, দেন H3, দেন H4, দেন H5, দেন H6। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, যেমন H1 লিখলাম, H1 লিখলাম, এর ভিতর লিখে দিই, সরি টাইপের মিস্টেক, একটু দুঃখিত। H1 লিখলাম, দেন দেখেন এই যে H1 ট্যাগ হয়ে গেল। এটা কিন্তু ডবল ট্যাগ। দ্যাটস এই যে আমরা শুরু করেছি H1 কে এবং H1 কে শেষ করেছি। এবার এর ভিতর লিখে দিই, ধরেন বাংলাদেশ। ওকে, এবার এটা আমি এবার H2 লিখলাম, এখানেও লিখে দিলাম বাংলাদেশ। এবার দেখেন আমরা কিন্তু ওই সেম লেখা লিখছি, বাংলাদেশ, দেন এইচ, খালি পার্থক্য কোথায় হচ্ছে? 1 2 এই জায়গাগুলো পার্থক্য হচ্ছে, যে এটা H1, এটা H1, এটা H2, এটা H2। এখন এই কাজগুলো আমরা আরো সহজে করতে পারি। আমরা যদি কিবোর্ড দিয়ে এই যে লাইনের শেষে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন তো কার্সারটা নড়ছে, শেষে অল্টার শিফট আর ডাউন অ্যারো, যদি ক্লিক করি তাহলে দেখবেন লাইনটা কপি হয়ে যাচ্ছে, এই দেখেন। ঠিক আছে, এবার তাহলে আমাদের কাজ আরো সুবিধা হয়ে গেল কাজে। এবার H3 দিয়ে দিলাম, এই যে এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় H3 হয়ে গেল। কারোর যদি না হয় তাহলে সেটা করে নিতে হবে। ওকে, দেন আমি H4 করে দিলাম, অটোমেটিক্যালি H4 হয়ে গেল। H5, সরি H5 না, H5 হয়নি কেন? আচ্ছা, ওকে ওকে, এবার আমাদের কি করতে হবে? সেভ করে নিতে হবে এটাকে, কারণ সেভ না করলে তো আমরা কিছু দেখতেই পারবো না। আর বিগিনারদের জন্য এটাই সব থেকে বড় সমস্যা হয় যে তারা সেভ করে না ফাইলটা। ওকে, তা আমরা আগের থেকেই সেভ করে রাখবো। সেভ করে নিয়েছি Ctrl+S দিয়ে। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। আপনি শর্টকাট ইউজ করতে পারেন, F5 টিপতে পারেন, ফাংশন কি যেটা F5, অথবা এই জায়গায় ক্লিক করতে পারেন, তাহলে রিলোড নিয়ে নেবে। দেখেন বাংলাদেশ, 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 বাংলাদেশ এন্ড এগেইন বাংলাদেশ। এখন এখানে লক্ষ্য করার মতো ব্যাপার হলো এই বাংলাদেশটার ফন্ট সাইজ কিন্তু অনেক বড়। এখন যারা বোঝেন না যে ফন্ট সাইজ কি, তারা আপাতত এইটুক বুঝে রাখেন যে এইটার লেখাটা অনেক বড়, দেন আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট হতে হতে এই বাংলাদেশে আসছে।
এখন এইটা কিন্তু আমাদের H1 এর টেক্সটটা, দেন এইটা কিন্তু H2, এটা H3, এটা H4, এটা H5 এন্ড এটা H6 ফাইনালি। ওকে, আমরা তাহলে হেডিং দেওয়া কিন্তু শিখে গেলাম। এই যে এইভাবে হেডিং দিতে হবে। ওকে, দেন এখন আসি প্যারাগ্রাফ দেওয়ার জন্য। প্যারাগ্রাফের জন্য সিম্পলি একটা ডবল ট্যাগ আছে যেটা হলো পি, এই যে পি। ওকে, ডবল হয়ে গেল আর কি, আমি তো ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি তাই জন্য ডবল হয়ে গেল। এই প্যারাগ্রাফের ভিতর ধরেন আপনি কিছু টেক্সট দেবেন, তো টেক্সট দিই যে আই এম এ গুড বয়, আই রিড ইন ক্লাস, সরি, ক্লাস 10। ওকে, এবার আমি কন্ট্রোল+S দিয়ে সেভ করে নিলাম। সেভ করার পর এই জায়গায় রিলোড করি, দেখবেন এই যে আমাদের কিন্তু এটা কি হলো, এই যে প্যারাগ্রাফটা শো করে গেল। ঠিক আছে, মানে আমরা এই যে টেক্সটটা শো করলো। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি টেক্সটের ভিতর অপ্রয়োজনীয় অনেক স্পেস দিয়ে রাখেন, এই যে যেমন আমরা অপ্রয়োজনীয় অনেক স্পেস দিয়ে দিলাম। ওকে, এবার সেভ করি, দেখেন এটা কিন্তু আবার অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসলো। অনেকের নাও আসতে পারে কিন্তু এই স্পেসটা এই ব্রাউজারে শো করে না। এটা কিন্তু আমাদের সবার খেয়াল রাখতে হবে যে স্পেস বা এক্সট্রা স্পেস, বা আপনি যদি এই জায়গায় যদি এন্টার যদি লাইনটা ব্রেক করে রাখেন, দেন সেভ করেন, তারপর যদি রিফ্রেশ করেন, তাও দেখবেন সেম হয়ে গেছে, কোনো চেঞ্জই আসেনি। ওকে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আপনার লাইন যদি ব্রেক করতে চান, মানে যদি আপনি যদি এন্টার দিয়ে যদি এই পরের লাইনে দেখাতেন যেমন আই এম এ গুড বয়, দেন পরের লাইনে থাকবে আই রিড ইন ক্লাস 10, তার জন্য আপনাদের একটা সিম্পল জিনিস করতে হবে, জাস্ট এই জায়গায় একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। ওকে, বিআর ট্যাগ ইউজ করবেন, দেন সেভ করলাম আর কি আমি। দেন এই জায়গায় আপনার যদি করি, রিলোড করি, দেন দেখবো এই যে আই এম আ গুড বয়, আই রিড ইন ক্লাস 10। তাহলে বুঝতেই পারছেন যে এইভাবে করতে হবে কাজটা। ওকে, আর আরেকটা উপায় হলো কি, এই বিআরটা বিআরটা থাকুক, যে ধরেন আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ লিখি, সেম, যে আই এম আ গুড বয়, ওকে, যদি আবার একটা প্যারাগ্রাফ লিখে এখন সেভ করি, দেন যদি আমরা রিলোড করি পেজটা, তাহলে দেখতে পারবো কি এটা কিন্তু হয়ে গেছে আরেকটা লাইন, এটা কিন্তু সেম লাইনে নেই। তাহলে আমরা কি বুঝতে পারছি এ থেকে, যে আমরা যদি একটা প্যারাগ্রাফের ভিতরে যদি আমরা যদি ব্রেক করতে চাই লাইনটা, বা পরের লাইনে যেতে চাই, পরের লাইন, তাহলে আমরা কি করব, বিআর ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, বিআর এর কিন্তু কোনো শুরু নেই, কোনো শেষ নেই। ওকে, বিআর এর কিন্তু কোনো শুরু নেই, কোনো শেষ নেই, এটা সিঙ্গেল ট্যাগ বিআর, তারপর একটা ব্যাক, সরি, ফরওয়ার্ড স্ল্যাশ, আর দেন বন্ধ, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিয়েছি, এরকম। আর এই বিআর যে কোনো জায়গায় দেওয়া যায়, যে প্যারাগ্রাফের ভিতরে দিয়েছি এরকম ব্যাপারটা না। এটা যদি আমরা এই যে এই জায়গায় দিই, যে বাংলার পর আমরা কি করব, বিআর দেব, দেন দেশ থাকবে। ওকে, সেভ করি, করি, দেখেন এই যে বাংলার পর দেশ চলে আসছে। ঠিক আছে, এভাবে মানে বিআর যে জায়গায় দেবো আমরা সেই জায়গাতেই লাইনটা ব্রেক হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখি অনেক জায়গায় কিন্তু লেখার সময় দেখি কি, যে একটা লেখা ধরেন বোল্ড করা আছে বা মোটা করা আছে। ঠিক আছে, এখন সেইটা কি করে করব, তার জন্য একটা ট্যাগ আছে যেটা হলো স্ট্রং ট্যাগ, নাম স্ট্রং, এবং সেটা ডবল ট্যাগ। আমরা যদি এই জায়গায় লিখি, যেমন আমি যদি এইটাকে করি যে আই রিড, এইটুককে যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা কি করব, স্ট্রং লিখবো, STRONG, স্ট্রং, দেন দেওয়ার সাথে সাথে দেখবেন যে ডবল হয়ে গেল। যাই হোক, আই রিড কে কপি করে কন্ট্রোল+C দিয়ে কপি করলাম, না সরি, কন্ট্রোল+X দিয়ে কাট করে নিলাম, কাট করে এর ভিতরে কন্ট্রোল+V পেস্ট, এবার সেভ করলাম। সেভ করার পর
আমরা যদি রিলোড করি দেন দেখবো আই রিড এটুক বোল্ড হয়ে গেছে, দ্যাটস মিন মোটা হরফে লেখা হয়ে গেছে। ওকে, আর আমরা হয়তোবা অনেকেই আগে দেখে এসেছি যে বোল্ড করার জন্য অন্যান্য ট্যাগও ইউজ করে, যেমন বি। তো আমরা যেহেতু স্ট্যান্ডার্ড ওয়েতে কোডিং করব, আমরা একটা ওয়েবসাইটকে এসইও করব পরে গিয়ে, যখন এসইও করার দরকার পড়বে তখন কিন্তু বি ট্যাগে সমস্যা করে। দ্যাটস ওয়াই আমরা স্ট্রং ট্যাগ দিয়ে কাজ করব, অলওয়েজ স্ট্রং ট্যাগ ইউজ করেই বোল্ড করব। দেন আমরা ইটালিক করাতে আসি। ইটালিক কি করে করব একটা টেক্সটকে? এই যে এই ইটালিক করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটা হলো ইএম। ইএম ট্যাগকে ইটালিক করার জন্য ইউজ করি আমরা। এখন ইএম ট্যাগটা ডবল ট্যাগ, ইএম দিলাম ধরেন এই যে। এবার আমরা যদি ক্লাসটাকে ইটালিক করতে চাই তাহলে এই যে Ctrl+X দিয়ে কাট করে নিলাম, দেন ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, এবার সেভ করে নিই, রিলোড করি। এই যে দেখেন ক্লাসটা কিন্তু মানে ক্লাসটা কিন্তু একটু কাত হয়ে গেল লেখাটা, ঠিক আছে, একটা স্টাইল চলে আসলো ভিতরে, এইটাকে আমরা ইটালিক বলছি। এইরকম করার জন্য আমাদের ইএম ট্যাগটা ইউজ করা হয়। ওকে, আর আমরা আগে হয়তো বা দেখেছি যে আই ট্যাগ ইউজ করে আমরা ইটালিক করতাম, কিন্তু এখন আমরা আই ট্যাগ ইউজ করবো না, ইএম করব। এটা এসইও করতে আমাদের সুবিধা দেবে। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা এই পি ট্যাগ যেটা প্যারাগ্রাফ ট্যাগ, এটার ভিতরে আমরা স্ট্রং করলাম, আবার তার পাশাপাশি ইএমও করলাম, আবার এই যে পি ট্যাগের ভিতর, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো সমস্যা হলো না। এইটাই আমাদের এইচটিএমএল এর প্রধান গুণ, যে আমরা একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ, তার ভিতর আরেকটা ট্যাগ এইভাবে লিখতে পারি। দেখেন পি ট্যাগের ভিতর স্ট্রং ট্যাগ, দেন পাশে এই ট্যাগটা লিখলাম, আবার পি ট্যাগ বাইরে, মানে পি ট্যাগের ভিতর দুটো লিখে ফেললাম, স্ট্রং ট্যাগেও লিখলাম আবার ইএম কেও লিখলাম। ঠিক আছে, এখন আমরা চাইলে কিন্তু এই ইএমটাকে ধরেন এইটাকে এই জায়গা থেকে কাট করে Ctrl+X দিয়ে কাট করে আমরা এই আই এর ভিতর দিতে পারি, যে Ctrl+V করে দিই আর দেন এটাকে করে দিই, স্পেস দিয়ে দিই। দেখেন আই ক্লাস রিড, যাই হোক মিনিং হয়নি কথাটা, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আর কি দেখাচ্ছি, যে দেখেন পি এর ভিতর কি স্ট্রং, দেন ইএম, দেন আবার স্ট্রং, দেন তারপর পি শেষ। ওকে, এখন একটা ট্যাগের ভিতরে কিন্তু আরেকটা ট্যাগ, তার ভিতর আবার আরেকটা ট্যাগ, তাহলে এটার রেজাল্ট কি আসবে দেখি। আমরা সেভ করলাম, দেন রিলোড করে দেখেন এই যে সবটুকুলো পি ট্যাগ, সবটুক পি ট্যাগ, তার ভিতর আই ক্লাস রিড এইটুক, এইটা হলো বোল্ড করেছিলাম আমরা স্ট্রং দিয়ে, আর তার ভিতর আবার ক্লাসকে আমরা কি করেছিলাম, ইটালিক করেছিলাম। তাহলে আমরা ক্লাসের কি কি গুণ পেলাম, বোল্ডও পেলাম, ইটালিকও পেলাম। বুঝতে পারছেন তাহলে ব্যাপারটা? আমরা কিন্তু এইভাবে একটার ভিতর একটা ঢুকিয়ে আবার করতে পারি। ওকে, তাহলে কি আমরা প্রথমে স্ট্রং করলাম, দেন ইটালিক করলাম, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস দেখানোর যেটা ছিল, যে আমরা কিন্তু অনেকেই দেখেছি যে আন্ডারলাইন করতে হয়। তাহলে আন্ডারলাইনটা কি করে করব? দেখেন আমরা এইটা আচ্ছা আমরা এইটাই দেখাই, যে এই জায়গায় যে আই রিড ইন ক্লাস 10, এই ক্লাস 10টাকে আন্ডারলাইন কি করে করব, মানে নিচে একটা দাগ আসবে, সেটা কি করে করব? এটার জন্য একটা ডবল ট্যাগ আছে যেটা হলো ইউ, এই যে ইউ দিলাম। এবার আমরা এই ক্লাস 10টাকে এটার ভিতর কপি করে রাখবো, জাস্ট কপি না সরি কাট করে Ctrl+X, দেন Ctrl+V, Ctrl+S এর সেভ। ওকে, তাহলে কি হলো দেখেন, প্রথমে যে প্যারাগ্রাফটা আই অ্যাম আ গুড বয় হলো, তারপর কি হলো একটা লাইন ব্রেক হলো, মানে তারপরের লাইনে চলে আসলো, তারপর কি হলো আই রিড ইন এটুক টাইপ হলো, দেন কি হলো ক্লাস 10 টাইপ হলো, কিন্তু সেটা কি আন্ডারলাইন ট্যাগের ভিতর না, তার মানে কি ক্লাস 10 এর নিচে একটা দাগ আসবে। ওকে, দেখি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পাই কিনা। ওকে, এই যে দেখেন এই যে চলে আসছে কিন্তু, ঠিক আছে, একটু জুম ইন করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখেন এখন এই যে স্পেসটা আসলো না কেন দেখি, একটা স্পেস দিতে হয়তো বা ভুলে গেছি আমরা। হ্যাঁ, এই জায়গাটা একটা স্পেস দিতে হবে, দেন সেভ করি, রিলোড করি। দেখেন এই যে সুন্দর করে চলে আসছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। আরেকটু দেখানোর জন্য আমরা কি দেখাতে পারি, ধরেন এই ক্লাসটাকেও আমরা আন্ডারলাইন করতে চাই, তাহলে কি করব, জাস্ট ইউ
ট্যাগ দেব, দেন এই ক্লাসটাকে ইউ এর ভিতর ঢুকিয়ে দেব। এই যে দেখেন, তাহলে হয়ে গেল। এখন আমাদের কি হবে তাহলে ফলাফলটা? আই এম এ গুড বয় প্রিন্ট হবে, দেন বোল্ড হওয়া শুরু করবে, আই বোল্ড হবে, ঠিক আছে? তারপর বোল্ডের সাথে সাথে ইটালিক হওয়া শুরু করবে, আবার বোল্ড ইটালিক দুটোর সাথেই আবার আন্ডারলাইনও হওয়া শুরু করবে, দেন ক্লাস প্রিন্ট হবে। তাহলে ক্লাসটা প্রিন্ট হবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তিনভাবেই ক্লাসটা প্রিন্ট হবে, মানে তিনটে গুণ একসাথে থাকবে ক্লাসের ভিতর। দেন আন্ডারলাইনের গুণ শেষ, দেন ইএম এর গুণাবলী শেষ, দেন খালি রিডটা থাকবে। রিডটা কি হবে? খালি স্ট্রং হবে। ওকে, খালি স্ট্রং হবে, বিকজ এটা ইএম আর ইউ ট্যাগের বাইরে। ওকে, দেখি তাহলে আউটপুটটা কি আসছে। এই যে দেখেন, বোল্ড হওয়া শুরু হয়েছে, এই সবটুকুই বোল্ড, কিন্তু এই ক্লাসটা শুধুমাত্র ইটালিক আর নিচে আন্ডারলাইন, বিকজ এই সবটুকুই আমাদের স্ট্রং ট্যাগের ভিতর ছিল, কিন্তু স্ট্রং ট্যাগের ভিতর থাকা সত্ত্বেও ক্লাসটা ইএম আর ইউ ট্যাগের ভিতর ছিল, সেহেতু এটা বোল্ডও হয়েছে, ইটালিকও হয়েছে, আন্ডারলাইনও হয়েছে। এইভাবে আমরা একটার পর একটা গুণাবলী আমরা একটা ট্যাগের ভিতরে দিতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ইউ ট্যাগটা শুরু হয়েছে, ইউ ট্যাগটা যে শেষ করে দিলাম, ইউ ট্যাগটা এই যে ইএম এর পরে গিয়ে শেষ করলে হবে না। ইউ ট্যাগ শুরু যখন করেছি শেষ করব, ইএম শুরু করেছি শেষ করবে, ইএমটাকে ইউ এর ভিতর শেষ করাতে পারবো না আমরা। বুঝতে পারছেন কথাটা? যে আমি বলতে চাচ্ছি কি, এই যে ইএম এতটুক, তো ইএম এইরকমই থাকবে, তার ভিতর ইউ হবে। ইউ শুরু এই জায়গায় হলো, কিন্তু এই এই যে শেষের যেটা, শেষটার বাইরে হলো, এরকম হলে হবে না। ওকে, আর আপনাদের সুবিধার জন্য একটা কথা বলতে চাই, যে এই যে একটা এক্সটেনশন আছে, এই জায়গায় ক্লিক করবেন, এই যে দেখেন এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করবেন, দেন এই জায়গায় সার্চ দেবেন PRETTIER লিখে, ঠিক আছে? PRETTIER এটা লিখে সার্চ দিবেন, দেন দেখবেন এইটা প্রথমে চলে আসছে, ঠিক আছে? কোড ফরম্যাটার, দেন এইটাতে ক্লিক করবেন, দেন দেখবেন এই সাইডে একটা চলে আসছে, তারপর দেখবেন এই জায়গায় লেখা থাকবে মানে সরি ইনস্টল টাইপের একটা লেখা থাকবে, সেটাই ক্লিক করবেন, দেন এটা ইনস্টল হয়ে যাবে। কিছুটা টাইম নেবে, নেট কানেকশন থাকা লাগবে আপনাদের, ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল হওয়ার পর কি করবেন, আপনারা কেটে দেবেন, দেন এটাও কেটে দিলেন, ধরেন এই টেক্সটটা মুছে দেবেন, দিলাম মুছে। এবার একটু ওয়েট করে, এই যে দেখেন এই জায়গায় চলে আসবে আপনাদের, ঠিক আছে? এই জায়গায় চলে আসবে, দেন এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে এক্সটেনশন সেটিং আছে, এটায় যাবেন, যাওয়ার পর এই জায়গায় এইটুক মুছে দেবেন আর লিখবেন SAVE, সেভ। ওকে, দেন দেখবেন এই যে ফরম্যাট অন সেভ লেখা আছে, দ্যাটস মিন ফরম্যাট আ ফাইল অন সেভ, মানে এইটা দেখবেন টিক দেওয়া থাকে না, আপনি টিক দিয়ে দেবেন জাস্ট। তো দেন এই সেটিংটা কেটে দেবেন, আর এইটা যেহেতু এই যে এক্সট্রা একটা জায়গা নিয়ে রেখেছে, এটাকে আপনি এই যে সরিয়ে দিলেন। তাহলে কি হবে, আপনি যখন একটা ফাইল সেভ করবেন তখনই সেটা জায়গা নিয়ে নেবে, মানে ফরম্যাট হয়ে যাবে। ওকে, ওই সেটা বুঝাতে চাচ্ছি, এটা ফরম্যাট হয়ে যাবে সেই সময়। যেমন এই যে এই লেখাটা, এটাকে যদি ফরম্যাট করতে চাই, তাহলে আমি এখন নিশ্চয়ই সেভ করব, সবকিছু কাজ শেষে সেভ করলাম, দেখেন এই যে ফরম্যাট হয়ে গেল, একটা ফরম্যাটিং একটা ব্যাপার চলে আসলো, যাতে কোডটা দেখতে আর কি সুন্দর হয়। যাই হোক, আপনারা এটা করে রাখবেন, আর পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকেই এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।